সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজগারের মতো চলে গেছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘরের দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6-এর এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে দেখতেও পেলাম না। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পিছনের জানলা। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1916 সালে কলকাতার ভবানীপুরে। তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। তাঁর রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড আর হিন্দিতে মুট্ঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছে। শিশুদের জন্য লিখে গেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। হরিনারায়ণ বেতার নাটকে অভিনয় করতেন। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন হরিনারায়ণ। আমাদের আজকের গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক অমনিবাস থেকে সংগৃহীত। গল্পের সূত্রধার আমি কৌশিক। লেখকের ভূমিকায় শুভদীপ বনু, শুক্লালের চরিত্রে সৌম্যদীপ বনু, দুলারির মায়ের চরিত্রে সুদেষ্ণা মণ্ডল, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ। শুরু হচ্ছে আজকের গল্প পিছনের জানলা। আচমকা
বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুখলাল দাঁড়িয়ে। সুখলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। সুখলাল বলল, আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2 দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারদিকে বাগান, মানে এক সময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। 2খানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল। উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নার ঘরে ঢুকে শুক্লাল বলল, পিছনের এই জানলাটা খুলবেন না, বুঝলেন? জিজ্ঞেস করলাম, কেন? আসলে এদিক দিয়ে তোর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুক্লালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা সব কিছুই করবে। দিন 3 পর দুলারির মাকে জিজ্ঞেস করলাম, শুক্লাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই খুললেন বাবু? কিন্তু কেন? আসলে রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজগার মতন। চা খাওয়া হতে দুলারির মা এসে দাঁড়ালো। বাবু দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার উপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, খুলে দাও, আমাকে খুলে দাও, খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেক দিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। 4 ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম।
কি আছে বাইরে, যার জন্যে এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতে নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে, আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজারে নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু, আপনি বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো। এ কি, এই জানলা কে খুললো? সর্বনাশ! কে এমন কাজ করলে? হায় ভগবান, সর্বনাশ হয়ে গেল। বাবু, বাবু দেখে যান, এদিকে কি অবস্থা। রান্নাঘরে গিয়ে কি সর্বনাশ অবাক হয়ে হয়ে গেল। গেলাম। বাজারে জিনিস চারিদিকে ছড়ানো। দুলারির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। দেখতে হবে কি অবস্থা। কি হলো, কি হলো? আরে হায় ভগবান, সরো সরো সরো, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, সরো। কাজ করলে সর্বনাশ। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করবার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাত দিয়ে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুলও সরানো গেল না। ও জানলার বন্ধ হবে না বাবু, ও জানলার বন্ধ হবে না। দুলারির মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছেটা কি? চুপ করো, চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে, বুঝেছো? সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজগারের মতো চলে গেছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘরের দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর ছয়েকের এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী, তারপর শিশুটিকে দেখতেও পেলাম না।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, না, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে আসছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছা করলো না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম, প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হলকা মনে হলো, সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে শুকলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না। শেষ হলো আজকের গল্প পিছনের জানলা। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।